কে রেকর্ডিং অন। আচ্ছা এখানে হচ্ছে কোথায় প্রবলেম? 15 স্যার 15 16 ওকে 15 16 এ কি সমস্যা? একটু একবার করে এক্সপ্লেইন করতেন যদি। হ্যাঁ কি হয় এগুলো এতদিন পরে? হ্যাঁ দেখুন যে কোনো এই যে রিয়াকশন যে কোনো সাইটোটক্সিক মানে এই চ্যাপ্টারে যত বিভিন্ন ধরনের রিয়াকশন আছে না, হিমোলাইটিক রিয়াকশন বলো বা ওই প্লাটলেটের সাথে মানে প্লাটলেটের রিয়াকশন বলো আর হচ্ছে যে কি আছে হোয়াইট ব্লাড সেলের রিয়াকশন বলো, বেসিক হচ্ছে একদম সেম। যে এই রিয়াকশন গুলো কেন হচ্ছে? অ্যান্টিজেন আর অ্যান্টিবডির রিয়াকশনের কারণে। হ্যাঁ এখন যদি হিমোলাইটিকের মানে হিমোলাইটিক রিয়াকশন নিয়ে চিন্তা করি তাহলে কি এক্ষেত্রে হচ্ছে একটা জিনিস বলে মানে হিমোলাইটিক যেহেতু, সো এখানে হচ্ছে ব্লাডটা থাকবে, মানে ব্লাড সেল হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এখানে। ঠিক আছে, সো আমাদের জাস্ট দেখতে হবে যে অ্যান্টিবডিটা কে, মানে অ্যান্টিবডির সোর্সটা কি। ওকে, মানে এই সাইটোটক্সিক সাইটোলাইটিক রিঅ্যাকশনের মেইন প্লেয়ার কে? মেইন প্লেয়ার হচ্ছে দুইজন, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন। ওকে, এখন এই হিমোলাইটিকের ক্ষেত্রে অ্যান্টিজেনটা হচ্ছে ব্লাড। এখন দেখা যাক অ্যান্টিবডি কে আসে, অ্যান্টিবডিটা কে আর কি। এখন ধরো ফার্স্ট যেটা কোনটা হচ্ছে ট্রান্সফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। ট্রান্সফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে মানে এই ট্রান্সফিউশন রিঅ্যাকশনটা কখন হয়? মানে এটা মানে হিমোলাইটিক রিঅ্যাকশন তো বিভিন্ন টাইপের আছে আর কি। এখানে চারটা দেওয়া হয়েছে, চারটা টাইপ না বলে চারটা বলতে পারো, চারটা ডিফারেন্ট কন্ডিশন আর কি। হ্যাঁ মানে কোন কোন সময় হিমোলাইটিক রিঅ্যাকশনটা হতে পারে, মানে অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করতে পারে। ধরো ফার্স্ট ট্রান্সফিউশনের সময়, ট্রান্সফিউশনের সময় যদি ব্লাড গ্রুপ ডিফারেন্ট হয় তাহলে কি হবে? যে প্রথম প্রথম ইয়াটা, যে এই প্রথম এক্সাম্পলটা, এই ক্ষেত্রে ধরো ডোনার হচ্ছে এ প্লাস, মানে এ এ ব্লাড গ্রুপ। ডোনার যদি এ ব্লাড গ্রুপ হয় তার মধ্যে কি আছে? তার মধ্যে এ এ অ্যান্টিজেনটা আছে। এখন রিসিপিয়েন্ট যদি ও হয়, ও রিসিপিয়েন্টে কোনো অ্যান্টিজেন থাকে না, তার সাথে থাকে হচ্ছে অ্যান্টি এ আর অ্যান্টি বি। ওকে, এখন ডোনারের আছে এ অ্যান্টিজেন, রিসিপিয়েন্টের আছে ও অ্যান্টিবডি। সো যদি ডোনার থেকে রিসিপিয়েন্টকে ব্লাড দেওয়া হয়, ওই ডোনারের যে এ অ্যান্টিবডি আছে সে হচ্ছে এ অ্যান্টিজেনের সাথে কি করবে? বাইন্ড করবে। বাইন্ড করার পরে এই সাইটোলাইটিক রিঅ্যাকশনটা হবে। ঠিক আছে, কারণ এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বাইন্ড করার পর এই লাইসিসের দুইটা ওয়েই আছে, আইদার হচ্ছে এডিসিসির মাধ্যমে হবে অথবা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশনের মাধ্যমে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন ট্রান্সমিশনে তো এইটা গেল। এখানে আমরা দেখলাম যে অ্যান্টিজেনটা দিচ্ছে কে? হচ্ছে ডোনার। তাহলে অ্যান্টিজেনটা হচ্ছে এক্সোজেনাস, আর অ্যান্টিবডিটা যেহেতু রিসিপিয়েন্টের মধ্যে ছিল এটা হচ্ছে এন্ডোজেনাস। ওকে, আচ্ছা আর হচ্ছে এই আরেকটা আছে যে রিভার্স ট্রান্সফিউশন রিঅ্যাকশন। রিভার্স ট্রান্সফিউশন রিঅ্যাকশন হচ্ছে ট্রান্সফিউশনের ঠিক উল্টাটা। ট্রান্সফিউশনের ক্ষেত্রে অ্যান্টিজেনটা ছিল হচ্ছে এক্সোজেনাস, আর এই ক্ষেত্রে অ্যান্টিজেনটা হবে এন্ডোজেনাস, আর হচ্ছে অ্যান্টিবডিটা এক্সোজেনাস। ঠিক আছে, আর যেহেতু অ্যান্টিজেন হচ্ছে যেহেতু হচ্ছে অ্যান্টিজেনটা এন্ডোজেনাস, ওকে, তার মধ্যে ব্লাড সেলটা কার মধ্যে আছে? ব্লাড সেলটা হচ্ছে রিসিপিয়েন্টের আর কি। হ্যাঁ এখন এই সিনারিওটা দেখো, রিসিপিয়েন্ট হচ্ছে এ, তার মানে তার কি অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে তার। এখন ডোনার যদি ও হয়, ও ডোনারের মধ্যে অ্যান্টি এ আছে, ডোনারের মধ্যে তো বোথ অ্যান্টি এ অ্যান্টিবডি এবং অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। সেই ক্ষেত্রে যদি ডোনার রিসিপিয়েন্টকে ব্লাড দেয়, ডোনারের থেকে অ্যান্টি এ আসতেছে, অ্যান্টি এ এসে রিসিপিয়েন্টের এ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সাইটোলাইটিক রিঅ্যাকশন করবে, এবং সাইটোলাইটিক রিঅ্যাকশনের ফলে রিসিপিয়েন্টের ব্লাড সেল কি হবে? লাইসড হবে। ট্রান্সফিউশনের লাইসিস হবে, রাইট? ট্রান্সফিউশনের ক্ষেত্রে কার ব্লাড সেল লাইসিস হচ্ছিল, ডোনারের না রিসিপিয়েন্টের? রিসিপিয়েন্টের। এক্স্যাক্টলি, তো ট্রান্সফিউশনের ঠিক উল্টাটা হবে। ওকে, আর
আর দুইটা ক্ষেত্রে মানে জায়গা হচ্ছে এক ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেহেতু ফিটালিস শব্দটা আছে, হ্যাঁ, এটা তার মানে এটা কোথায় হয়, এটা ফিটাসে হয়। ফিটালিস শব্দ যেহেতু আছে, এটা হচ্ছে ফিটাসে হয়, ফিটাস থেকে ফিটালিস আসছে আর কি, হ্যাঁ। মানে এই ক্ষেত্রে এই সাইটোলাইটিক রিঅ্যাকশনটা কার মধ্যে হবে, ফিটাসের মধ্যে হবে। ওকে, তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে একজন আরএইচ নেগেটিভ মাদার, মানে তার মধ্যে কোনো আরএইচ অ্যান্টিজেন নাই, সে যদি কনসিভ করে এবং ফিটাসের ব্লাড গ্রুপ হয় আরএস পজিটিভ, তার মানে ফিটাসের মধ্যে অ্যান্টিজেনটা আছে। ওকে, তখন কি হয়, তখন হচ্ছে এখন ফিটাসের যে অ্যান্টিজেন আছে, ঠিক আছে, ফিটাসের অ্যান্টিজেনটা যদি প্লাসেন্টা ক্রস করে মার বডিতে যায়, তখন মার বডিতে কি হবে, এই আরএস অ্যান্টিজেনটার এগেনস্টে অ্যান্টিবডি ইনডিউস হবে। এটি স্বাভাবিক, কারণ মা যেহেতু আরএস নেগেটিভ, তার তো আরএস অ্যান্টিজেনটা নাই। সো যখনই হচ্ছে এই ফিটাস থেকে মার বডিতে আরএস অ্যান্টিজেনটা হবে, মার বডিতে হচ্ছে এনটি আরএইচ অ্যান্টিবডিটা তৈরি হবে, ঠিক আছে। ওকে, এখন এই অ্যান্টিবডিটা যদি প্লাসেন্টা ক্রস করে ফিটাসের মধ্যে যায়, তখন কি, তখন সে ফিটাসের ব্লাডের সাথে কি করবে, কারণ যেহেতু মার বডিতে এনটি আর এইচ অ্যান্টিবডি তৈরি হলো, সে প্লাসেন্টা ক্রস করে ফিটাসের বডিতে যে ফিটাসের আরএস পজিটিভ, মানে তার তো আরএস অ্যান্টিজেনটা আছে, ফিটাসের ব্লাড সেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে ফিটাসের সেল লাইসিস করবে। ওকে, সেই ক্ষেত্রে তোমার অ্যান্টিজেনটা হচ্ছে এন্ডোজেনাস, কিন্তু কারণ রিয়াকশনটা কার মধ্যে হচ্ছে তার বেসিসে হচ্ছে আমরা এন্ডোজেনাস না এক্সোজেনাস সেটা বলতেছি আর কি, ঠিক আছে। যেহেতু অ্যান্টিজেন হচ্ছে ফিটাসের, এই জন্য এটাকে এন্ডোজেনাস অ্যান্টিজেন বলা হচ্ছে। আর অ্যান্টিবডি তো মার কাছ থেকে আসছে, যে জন্য এটাকে এক্সোজেনাস অ্যান্টিবডি বলা হচ্ছে। আর দ্য লাস্ট ওয়ান, অটো অ্যালার্জিক হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, অ্যানিমিয়া বলে কারণ এটার ফলে অ্যানিমিয়া হয়, তাই But এটা বেসিক্যালি কি, অটো অ্যালার্জি। যখনই আমাদের অটো ব্যাপারটা চলে আসে, ঠিক আছে, অটো অ্যালার্জি মানে কি, অ্যালার্জিও কিন্তু দুই টাইপের হতে পারে, হ্যাঁ। নর্মাল অ্যালার্জি, ধরো আমাদের বডিতে বাইরে থেকে কোনো কিছু আসলো, আমাদের বডি সেটাকে ফরেন হিসেবে, আই মিন ইট উইল অ্যাড্রেস ইট অ্যাজ এ ফরেন পার্টিকেল। যখন আমাদের বডি কাউকে ফরেন পার্টিকেল হিসেবে রিকগনাইজ করে, তখনই বডি সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, হ্যাঁ। And এই ধরনের এই কারণে যে অ্যালার্জিক রিয়াকশন গুলো হয়, সেটা হবে নর্মাল অ্যালার্জি। আর অটো অ্যালার্জি কি হবে, অটো অ্যালার্জির ক্ষেত্রে আওয়ার বডি উইল রিকগনাইজ আওয়ার ওন বডি সেল অ্যাজ ফরেন। হ্যাঁ, আমরা যদি সাইন্টিফিক্যালি বলি, আওয়ার বডি উইল রিকগনাইজ আওয়ার ওন বডি সেল অ্যাজ অ্যান্টিজেন। সো যদি সামহাউ, ধরো এখন আমরা তো হিমোলাইটিক রিয়াকশন নিয়ে কথা বলতেছি, সো এই ক্ষেত্রে অ্যান্টিজেনটাও হচ্ছে ব্লাড সেলই হবে, হ্যাঁ। এখন সামহাউ যদি আমাদের বডি আমাদের ওন ব্লাড সেলকেই হচ্ছে অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করা শুরু করে, তখন সে কি করবে, সে হচ্ছে আমাদের ওন বডি সেলের এগেনস্টেই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। যদি সেটা হয়, তাহলে সেই অ্যান্টিবডিটা হচ্ছে আমাদের ওই ওন বডি সেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে হিমোলাইসিস করবে, ঠিক আছে। জি স্যার, এক্ষেত্রে যে এখানে বলছে যে অ্যান ইন্ডিভিজুয়াল বিকামস সেন্সিটাইজড। ওকে, আচ্ছা, এই প্রসেসটাকে সেন্সিটাইজেশন বলে। ধরো অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, মানে ধরো ধরো হচ্ছে রেড ব্লাড সেল, হ্যাঁ। এখন অ্যান্টিবডি এসে রেড ব্লাড সেলের সাথে বাইন্ড করলো। এখন একটা অ্যান্টিবডি এসে তো বাইন্ড করবে না রেড ব্লাড সেলের, মানে রেড ব্লাড সেলে তো নিশ্চয়ই একটা অ্যান্টিজেন নাই, হ্যাঁ, অনেকগুলো অ্যান্টিজেন আছে, অনেকগুলো অ্যান্টিবডি এসে রেড ব্লাড সেলটাকে বাইন্ড করবে, হ্যাঁ, বাইন্ড করে মোটামুটি তাকে সারাউন্ড করে ফেলে আর কি। এই জিনিসটাকে সেন্সিটাইজেশন বলে, ঠিক আছে। জি স্যার। স্যার, স্লাইড 33। Slide 33. ইয়া, এটাতে কি প্রবলেম? স্যার, এখানে এই সাইটটা একটু এক্সপ্লেন করেন। আর স্যার 34-এ একটা লাইনে বলা হয়েছে না, বাই ইন্টার ইন্টার ইন্ট্রা ইন্টার ইন্টার এই টার্মটার মানে কি? ইউটেরাইন, হ্যাঁ, জি স্যার। ইন্ট্রা হচ্ছে ধরো ফিটাসের মধ্যে, ফিটাসে সরাসরি ফিটাসে তুমি ব্লাড ট্রান্সফিউশন করবা,
তো এখন ধরো যে কোনো জায়গা দিয়ে তো করা যাবে না, ফিটাস তো মার পেটে আছে, ওই ইউটেরাইন দিয়ে একটা টিউব আছে না, যেটা ইউটেরাইন টিউব, এই ইউটেরাইন টিউব দিয়ে ট্রান্সমিশনটা করতে হয় আর কি। হয়ে গেল ব্যাপারটা। ফিটাসে যদি ব্লাড ট্রান্সফিউশন করতে চাও, যে কোনো জায়গা দিয়ে তো ব্লাড ট্রান্সফিউশন করা যাবে না ফিটাসে, রাইট? কারণ ফিটাস হচ্ছে কোথায় আছে? ফিটাস হচ্ছে তো মায়ের পেটের মধ্যে আছে, রাইট? জি স্যার। তো ইউটেরাইন টিউব দিয়ে ব্লাড ট্রান্সফিউশনটা করতে হয়। এই ট্রান্সফিউশন এই মানে ফিটাসের ট্রান্সফিউশন কিন্তু মানে যে কেউ করতে পারে না, এটার জন্য স্পেশালি ট্রেইনড পিপল দরকার হয় আর কি। মানে যে ডক্টর অথবা নার্সরাই ট্রান্সফিউশনটা করে, যে স্পেশালি ট্রেন্ড। আচ্ছা, এইটা কি এই এই 33তে প্রবলেমটা কি শুনি, পড়ছো এটা আগে? জি স্যার, মানে এখানে আহ, এখানে এই স্লাইডটা ক্লিয়ারলি বুঝি নাই, কারণ যে কিভাবে প্রিভেনশনটা হবে আরএইচ নেগেটিভ থেকে আরএইচ পজিটিভের জন্য নিউবর্ন বেবিতে। আচ্ছা, এখানে হচ্ছে জানি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রিভেন্ট, এটা কিন্তু ট্রিটমেন্ট না। এই 33 নাম্বার স্লাইডে যেটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য ট্রিটমেন্ট, প্রিভেনশন। দিস ইজ প্রিভেনশন। প্রিভেনশন। হ্যাঁ, ট্রিটমেন্ট দেওয়া আছে পরেরটাতে, এই যে 34 স্লাইডে। আচ্ছা, প্রিভেনশন কিভাবে করা হবে, এটা হচ্ছে নাম্বার 2 আর 3 যে পয়েন্ট দুইটা না, এই দুইটা হচ্ছে প্রিভেনশনের ওয়ে আর কি। এই 1 নম্বর যেটা বলা হয়েছে সেটা কিন্তু প্রিভেনশনের জিনিস না। 1 নম্বরে জাস্ট একটা একটা কেস বলা হয়েছে, যে কেসে হচ্ছে সেন্সিটাইজেশন কম ঘটে। এখন সেন্সিটাইজেশন যদি কম ঘটে, রিয়াকশন তো এমনিতেই কম হবে। কারণ এই লাইসিসের প্রথম ধাপ কি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াক্ট করতে হবে, রিয়াক্ট করে সেন্সিটাইজেশন করতে হবে, ঠিক না? যদি সেন্সিটাইজেশনই না ঘটে, তখন আসলে সাইটোলাইটিক রিয়াকশনটাও, মানে সেন্সিটাইজেশন যত কম ঘটবে, সাইটোলাইটিক রিয়াকশনও তত কম হবে। তো দেখা যায় যদি মানে মা হচ্ছে ও, হ্যাঁ, ও নেগেটিভ, ঠিক আছে, ও নেগেটিভ মানে তো হচ্ছে ও আর এস নেগেটিভ, হ্যাঁ। এই ও নেগেটিভ যখন আমরা বলি, এটা মানে কিন্তু ও আর এস নেগেটিভ, ঠিক আছে। কারণ পজিটিভ আর নেগেটিভটা আসে আর এস ফ্যাক্টরের উপর বেস করে। সো মানে এখানে লেখার জন্য এত বড় করে লেখা হচ্ছে ও আর এস নেগেটিভ, বাট ও নেগেটিভ মানেই হচ্ছে ও আর এস নেগেটিভ আছে আর কি। আচ্ছা, যদি মা হচ্ছে ও নেগেটিভ হয়, ওকে, আর যদি ফিটাস এবি অর এবি পজিটিভ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে সেন্সিটাইজেশনটা কম ঘটে। ওকে, এখানে সেন্সিটাইজেশন কম ঘটার কারণ আছে, কারণ মা তো নেগেটিভ, মার মধ্যে এমনি হচ্ছে অ্যান্টিজেন নাই। আর ফিটাসের মধ্যে কি, যদিও হচ্ছে ফিটাস পজিটিভ, ঠিক আছে, এখন আমরা বলতেছি যে ফিটাস থেকে হচ্ছে ব্লাড যদি প্লাসেন্টা ক্রস করে মার বডিতে যায়, তখন তো মার বডিতে হচ্ছে অ্যান্টিবডি ইন্ডাকশন হবে, অ্যান্টিবডি প্রডিউস হবে। কিন্তু এইটা না এত বড় মাত্রায় হয় না ডিউরিং দ্য প্রেগনেন্সি। ওকে, ডিউরিং দ্য প্রেগনেন্সি এটা এত বড় মাত্রায় হয় না আর কি। মেইনলি প্রবলেম হয় যে হচ্ছে ইয়ের সময়, ডেলিভারির সময়। ডেলিভারির সময় একটা বেশ ভালো পরিমাণ ব্লাড ওই ফিটাস থেকে মার বডিতে চলে আসে আর কি। হ্যাঁ, ডিউরিং দ্য প্রেগনেন্সি এটা অত প্রবলেম না। এখন এই ডেলিভারির সময় যদি ফিটাসের বডি থেকে বেশ ভালো পরিমাণ এন্টিজেন মার বডি, ভালো পরিমাণে এন্টিজেন মানে তো ব্লাড, একটা বেশ ভালো পরিমাণ ব্লাড যদি মার বডিতে চলে আসে, তখন মার বডিতে অ্যান্টিবডি ইনডিউস হয়, এবং সাথে সাথে ওই মেমোরি তৈরি, মেমোরি সেলও তৈরি হয়ে যায়। সো এই জন্য সেকেন্ড প্রেগনেন্সির সময় ইট উইল কজ প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এমনি তো আর এখানে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, আর এস এর কারণে না হয় হলো না, কিন্তু এই যে এবি ব্লাড গ্রুপের কারণেও তো ট্রান্সমিশন রিঅ্যাকশন হয়, রাইট? ডেফিনেটলি, কারণ এবি ব্লাড গ্রুপের থেকে সেখানে হচ্ছে এন্টিজেন এ আর এন্টিজেন বি রিলেটেড। এখন মা হচ্ছে ও, তার মানে মার বডিতে এন্টি এ আর বি আছে, আর ফিটাস ধরো এ বি আছে, হ্যাঁ, এন্টিজেন এ আর এন্টিজেন বি আছে। এখন এই অ্যান্টিবডি গুলো কি সেন্সিটাইজেশনটা করবে না, মানে সাইটোলাইটিক রিঅ্যাকশনটা করবে না? থিওরিটিক্যালি তো সম্ভব। এখন প্র্যাকটিক্যালি কি যদি চিন্তা করা হয়, তাহলে হচ্ছে তোমার এখন ফার্স্ট হচ্ছে অ্যান্টিবডি এত সহজে মার বডি থেকে ক্রস করে ইয়ার বডিতে যাবে না, আর ফিটাসে যাবে না আর কি, প্লাসেন্টা ক্রস করে। স্পেশালি যদি আইজিএম হয়, আইজিএম তো বড় বড়, ঠিক না? আইজিজি তো ছোট, আইজিএম কিন্তু বড় অ্যান্টিবডি, হ্যাঁ, আইজিএম হচ্ছে
প্লাসেন্টা ক্রস করে যেতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে ফিটাসের ব্লাড সেল ডিফারেন্ট। ফিটাসের ব্লাড সেল কিন্তু অ্যাডাল্ট মানুষের ব্লাড সেলের মতো না। ওকে, ফিটাসের ব্লাড সেল এই এবি ব্লাড গ্রুপিং যা অত হাইলি এক্সপ্রেস থাকে না, একটু মানে লো লেভেলে এক্সপ্রেস থাকে। লো লেভেলে এক্সপ্রেস থাকে মানে এই এবি অ্যান্টিজেন গুলো একটু লো লেভেলে এক্সপ্রেস থাকে। হ্যাঁ, যেহেতু অ্যান্টিজেন লো লেভেলে এক্সপ্রেস থাকে, সো হচ্ছে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা অত মানে ভালোভাবে হয় না আর কি। ওকে, বেসিক্যালি এই দুইটা কারণে হচ্ছে এই এই ক্ষেত্রে সেন্সিটাইজেশনটা কম ঘটে। ওকে, আচ্ছা, এখন ধরো এখন সেন্সিটাইজেশন ঘটার সম্ভাবনা আছে, ঠিক আছে, তখন কিভাবে প্রিভেন্ট করা হয়? ঠিক আছে, সেটা হচ্ছে এই পয়েন্ট 2 আর 3। 2 নম্বর ক্ষেত্রে পয়েন্ট 2 তে কি দেওয়া আছে? প্যাসিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ anti-Rh antibody to the Rh negative mother with a Rh positive child can prevent hemolytic disease in newborn. ওকে, মানে এখন ধরো মার হচ্ছে এখন হচ্ছে বেবি হচ্ছে, আচ্ছা ফিটাস হচ্ছে আরএস পজিটিভ মানে আরএস অ্যান্টিজেন আছে। এখন মা হচ্ছে আরএস নেগেটিভ, তার মধ্যে অ্যান্টিবডিটা নাই। এখন ফিটাস থেকে যদি মার বডিতে ইয়ে আসে, ব্লাড আসে, তার মানে আরএস অ্যান্টিজেনটা আসে, তখন হচ্ছে মার বডিতে কি হবে? অ্যান্টিজেন ইনডিউসড হবে। এখন সামহাও যদি আমরা এইটাকে প্রিভেন্ট করতে পারি যে মার বডিতে অ্যান্টিজেন ইনডিউস, সরি অ্যান্টিবডি ইনডিউসড হবে না, তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কিভাবে প্রিভেন্ট করতে পারি? ফিটাস থেকে আরএস অ্যান্টিজেনটা আসতেছে, সো মার বডিতে যদি আমরা এখন এন্টি আরএস অ্যান্টিবডিটা ইনজেকশন করি তখন প্যাসিভলি, তখন এই বডি অ্যান্টিবডিটা ফিটাসের আরএস অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে সেন্সিটাইজেশন করবে এবং ওটাকে লাইসিস করবে, এটাকে নিউট্রালাইজেশন বলা হয়। ওকে, তাহলে এইভাবে আমরা প্রিভেন্ট করতে পারলাম। মার বডিতে আর অ্যান্টিবডি ইনজেকশন হবে না, কারণ ফিটাস থেকে যে অ্যান্টিজেনটা আসতেছে সেটা হচ্ছে ওই প্যাসিভলি অ্যাডমিনিস্ট্রেটেড এন্টি আরএইচ অ্যান্টিবডি দিয়ে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ওকে, এটা বুঝছো? জি স্যার, কিন্তু তাহলে যদি অ্যান্টিবডি প্রডিউস না হয় তখন এটা মার জন্য কি কোনো ক্ষতি হবে না? কেন মার জন্য ক্ষতি হবে কেন? মার কি ইয়া নাকি? মানে মার তো আরএস নেগেটিভ। আরএস নেগেটিভ মানে অ্যান্টিবডি ওইটার এগেইনস্ট না হোক, মানে যে কোনো অ্যান্টিবডি যখন এমনি তো ইমিউন সাপ্রেস থাকে যখন মানুষ প্রেগন্যান্সিতে থাকে, তখন যদি আমরা নিজে বাইরে থেকে একটা অ্যান্টিবডি প্রডিউস হওয়ার ক্যাপাবিলিটিকে সাপ্রেস করে দিই, তখন এটা কি পরে প্রবলেম হবে না? এই আমরা তো এই ক্ষেত্রে এই মা কি ইমিউন সাপ্রেসড? মানে স্যার প্রেগন্যান্সির সময় তো এমনিতেই ইমিউন সাপ্রেস থাকে না, মানে এই কম্পারেটিভলি। আচ্ছা, সেইটা কিন্তু ডিফারেন্ট কথা যে একটু বডির ইমিউন মানে কি বলা যায় যে বডির ইমিউনিটি একটু উইক থাকে, তার মানে তো এই না যে ইমিউন সাপ্রেস থাকে। ইমিউন সাপ্রেস হচ্ছে কি এটা বেশ মানে ইমিউন সাপ্রেশন মানে হচ্ছে বেশ ভালো পরিমাণ সাপ্রেস থাকে, যে ঠিক মতো অ্যান্টিবডি তৈরি করতে পারে না। ঠিক আছে, যখন ইমিউন সাপ্রেস করতে হয় স্পেশালি কখন? ধরো হচ্ছে ওই যে অর্গান ট্রান্সপ্লান্টের সময়, যেহেতু আরেকজনের বডি থেকে অর্গানটা দেওয়া হয় যাতে হচ্ছে ওই ওই অর্গানের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস না হয়, সেই জন্য হচ্ছে মানে অর্গানের এগেনস্টে তো অ্যান্টিবডি প্রডিউস হয় না, আরেকজনের কাছ থেকে অর্গান আসতেছে, সো তার সেলের কম্পোনেন্ট গুলো আমাদের বডি অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা আর এখানে কথা হচ্ছে এখানে তুমি কি অ্যান্টিবডি দিছো? এই ক্ষেত্রে তুমি কিন্তু এন্টি আরএস অ্যান্টিবডি দিচ্ছ, তুমি কিন্তু মার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতেছো না, তুমি স্পেসিফিক ওই অ্যান্টিজেনটার এগেনস্টে অ্যান্টিবডি দিচ্ছ। বুঝতে পেরেছি, মানে স্পেসিফিক ভাবে দেওয়ার কারণে ওইটা সাইড এফেক্ট হবে না। ডেফিনেটলি, আর ডেফিনেটলি হবে না। আর এটা তো মানে সাইড ইফেক্ট কেন হবে এখানে? সাইড ইফেক্ট তুমি তো জেনারেলাইজ মানে কোনো ইমিউন সাপ্লিমেন্টটাও নাই। শোনো, এরকম ইমিউন সাপ্লিমেন্ট আছে, হ্যাঁ এরকম মেডিসিন আছে যারা হচ্ছে টোটাল ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে রাখে। এখানে তো কিন্তু তুমি কোনো ইমিউন সাপ্লিমেন্ট দাও নাই, তুমি প্যাসিভলি অ্যান্টিবডি ইনজেক্ট করছো, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আর কি। হচ্ছে মার বডিতে এনটি আরএইচ মানে এনটি আরএইচ অ্যান্টিবডি প্রোডাকশনের তো দরকার নেই, কি দরকার মার বডিতে এটা? ঠিক না? বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি না বুঝলে বইলো কিন্তু। স্যার। আর স্যার স্লাইড 50 এবার 51। 3 নম্বরটা বুঝছো? 3 নম্বরে কি বলছে? জি স্যার, ওইটা বুঝেছি। 3 নম্বরের ক্ষেত্রে কি এটা হচ্ছে ওই অ্যাবর্শনে, মানে দুইটা কিন্তু দুই সিনারিও, একটা হচ্ছে ডিউরিং দ্য প্রেগনেন্সি,
হুম। আর একটা হচ্ছে তোমার আফটার অ্যাবর্শনের ক্ষেত্রে যেটা হবে, তখন হচ্ছে ইমিডিয়েটলি তোমার অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় এনটিআরএস অ্যান্টিবডি। দুই দুইটা ব্যাপারটা কিন্তু একই রকমই, হ্যাঁ। কিন্তু একটা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, তোমার হচ্ছে ওই অ্যাবর্শনের ক্ষেত্রে আর কি। অ্যাবর্শনের ক্ষেত্রে হয় কি, খুব দ্রুত মানে ফিটাস থেকে বেশ ভালো পরিমাণে একটা ব্লাড হচ্ছে মার বডিতে চলে আসে, সো তখন হচ্ছে ইমিডিয়েটলি এনটিআরএস দিতে হয়। যে এখানে একটা কোশ্চেন করতে পারো যে এখন মা যদি মানে আরএস নেগেটিভ মা যদি আরএস পজিটিভ ফিটাস দিয়ে প্রেগনেন্ট হয়, তাহলে কি আমাদের অ্যান্টিবডি দিতে হবে, মানে 2 নম্বর এই প্যাসিভ অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে? আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি যে এখন হিমোলাইটিক রিঅ্যাকশন হচ্ছে কিনা আগে তো সেটা চেক করতে হবে। ডক্টররা যেগুলা করে এই ক্ষেত্রে, মানে যদি আরএস নেগেটিভ মা আরএস পজিটিভ ফিটাস থাকে, হ্যাঁ, তখন ডক্টররা চেক করতে থাকে যে কি অবস্থা, কোনো হিমোলাইটিক রিঅ্যাকশন হচ্ছে কিনা। ওকে। তারপরে হচ্ছে অ্যান্টিবডি টাইটার কেমন, এইসব বেসড অন দোজ তারপর ডক্টরকে ডিসিশন নেয় যে ওকে তারা দিবে কি দিবে না আর কি ট্রিটমেন্টটা। হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার একটা স্লাইডে যে বলা আছে যদি গ্র্যান্ডমাদার আরএস নেগেটিভ হয় তাহলে হচ্ছে বেবি সবসময় আরএস নেগেটিভ হয়, এটা কি স্যার সব ক্ষেত্রেই হয়? মানে এটা মাস্ট হবেই? সব ক্ষেত্রে হয় এটা তো চান্সেস বেশি থাকে, জেনেটিক্স এর ব্যাপার না। এই যে তোমার গ্র্যান্ড মাদারের ওইটাতে আসতেছি, 34 নম্বর স্লাইডে কি প্রবলেম ছিল জানি। স্যার এটা বলে ফেলেছেন, ইন্ট্রাইউটেরিয়ানেরটা। ওকে, আর কই কোথায় কি ছিল? স্লাইড 50 আর 51। 50 আর 50 না, গ্র্যান্ড মাদার কই ছিল? স্যার গ্র্যান্ডমাদার স্লাইড কোনটা ছিল মনে নাই, লেখা ছিল স্লাইডে। গ্র্যান্ড মাদারের ব্যাপারটা কি, জেনেটিক্স আমরা তো কনফার্ম ভাবে কিছু বলতে পারি না, পারি? তাই না না তো? ধরো আর এস পজিটিভ না নেগেটিভ হবে, এটাও কি দিয়ে কন্ট্রোল হবে? জেনেটিক্স জিন দিয়ে কন্ট্রোল হবে। তো ওই ক্ষেত্রে চান্সেস বেশি থাকে, ব্যাপারটা এরকমটা হবেই। 50 আর 51 কি অবস্থা? 51 50 আর 51 কি প্রবলেম ছিল? স্যার এগুলো একটু এক্সপ্লেন করে দেন। এগুলো পড়ছো? এই এতগুলো এক্সপেরিমেন্ট কেন তো করতে হবে? তোমরা আগে থেকে পড়ো না কেন? পড়ছি স্যার, এখন আবার তো পরীক্ষার জন্য পড়তেছি, জন্য আবার প্যাচ লাগতেছে তাই। না, সমস্যা কি আমাকে বলতে হবে যে এইখানে আমার সমস্যা নেই, এই জিনিসটা বুঝি না। নাহলে আমি বুঝবো কেন তোমরা আসলে বুঝছো কিনা। আচ্ছা, আমারই বুঝাও, ঠিক আছে? তুমি একটু এক্সপ্লেন করো, তাহলে আমি একটু বুঝি যে আসলে বুঝছো কিনা। হ্যাঁ, হ্যাপটেনে কি হয়, শুরু করো। এটা তো স্যার যখন ড্রাগটা দেয়া হয় তখন এটা যে আরবিসির সাথে বাইন্ড করবে, দেন যে অ্যাবজর্পশনের সময় অ্যান্টি ড্রাগ যখন অ্যান্টিবডিটার সাথে রিয়েক্ট করে, দেন এগ্রিগেট করবে, এগ্রিগেট করার পরে হচ্ছে আহ, যখন ওই যে এডিসিসির মতো করে কাজ করবে এখানে, এডিসিসি করে মানে এগ্রিগেশনটা এডিসিসি এটা ফলো করে করবে, দেন হচ্ছে আহ ইমিউন কমপ্লেক্সের এখানেও তো স্যার ওইভাবে অ্যান্টিবডি কম যে কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করার পরে দেন লাইস করে ফেলে এর মতো ফেগোসাইটিসিস এর সাথে ফেগোসাইট করে দেন এটা লাইস করবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু কোয়েশ্চেন করি যে হ্যাপটেনের ক্ষেত্রে এই যে আমরা অ্যান্টি বলতেছি, হ্যাঁ, এটা কি অ্যান্টিবডি? অ্যান্টিবডি এটা কি অ্যান্টিবডি? বলো না, যেটা বুঝছো সেটাই বলো, আমি তো বলি নাই যে সঠিক কারেক্টলি বুঝতে হবে। আমি যে বুঝতে চাচ্ছি যে মানে তুমি কি বুঝছো। অ্যান্টিবডি বলতে স্যার আপনার প্রশ্নটা বুঝি নাই। মানে এই যে হ্যাপটেনের ক্ষেত্রে, মানে এইটাও তো মানে এখানেও তো সাইটোলাইটিক রিঅ্যাকশনই ঘটতেছে, এবং জি। সাইটোলাইটিক রিঅ্যাকশনের যে যে টাইপের সাইটোলাইটিক রিঅ্যাকশনে হোক না কেন, প্লেয়ার হচ্ছে দুইজন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অ্যান্টিবডি। ঠিক আছে, এখানে অ্যান্টিবডিটা কিসের এগেইনস্ট হবে, এখানে অ্যান্টিজেনটা কি? এখানে অ্যান্টিজেনটা হচ্ছে স্যার ড্রাগটা ইনডিউস করা হইলে পরে তারপর হ্যাপটেনের ক্ষেত্রে অ্যান্টিজেনটা কি?
তুমি জানো হ্যাপটেনের অলরেডি, আচ্ছা ক্ষেত্রে তোমার ধারণা যেটা সেটাই বলো না। হ্যাপটেনের ক্ষেত্রে মানে এইটা তো একটা মেকানিজম, হ্যাপটেন কিন্তু একটা, ওকে হ্যাঁ, এই হ্যাপটেনের ক্ষেত্রে এন্টিজেনটা কি? আচ্ছা যেইটা মনে আছে মাথায় সেইটাই বলো, কোনো অসুবিধা নেই, সঠিক হয়তো হবে আনসার, এমন কোনো কথা আছে? এখানে হ্যাপটেন নিজে এন্টিজেন, ঠিক না? আর সব ড্রাগ কি হ্যাপটেন হিসেবে কাজ করে? হ্যাপটেন আছে, এই ক্ষেত্রে হচ্ছে ড্রাগটা কি, ড্রাগটা হচ্ছে নিজেই হচ্ছে কি নিজে এন্টিজেন। অ্যান্টিজেন, এই জন্য আরবিসি মানে আরবিসি আর কি ওইটার এগেইনস্টে কাজ করবে। না আরবিসি ওইটার এগেইনস্টে কাজ করবে না, মানে আরবিসি তে অ্যান্টিবডি আরবিসির প্রডিউস সাথে করে না। ওইটা ইয়ে করবে আর কি, আরবিসির ক্ষেত্রে ওইটা ওইটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তখন যে রিঅ্যাকশনটা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি কিন্তু আরবিসির এগেইনস্টে তৈরি হয়েছে। এ দেখো তো কি লেখা আছে হ্যাপটেনে, যে অ্যান্টিবডিটা পুরো কি লেখা আছে, অ্যান্টি ড্রাগ অ্যান্টিবডি, ঠিক আছে না? মানে জি স্যার, অ্যান্টিবডিটা কার এগেইনস্টে তৈরি হয়েছে? ড্রাগের এগেইনস্টে তৈরি হয়েছে। ড্রাগের আচ্ছা এগেইনস্টে। আচ্ছা, এইখানে যে মেকানিজম গুলো দেওয়া আছে 50 আর 51 এ, সেটা কি? ড্রাগ ইনডিউসড সাইটোটক্সিক এন্ড সাইটোলিটিক রিঅ্যাকশন। কি ইনডিউসড? মানে ড্রাগ ড্রাগের ইনডিউসড। যে রিঅ্যাকশন গুলো হচ্ছে, এখানে ড্রাগ গুলো হচ্ছে এক্স্যাক্টলি, কাজ করছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন হিসেবে কাজ এক্স্যাক্টলি, করছে। এখানে এক্স্যাক্টলি এখানে ড্রাগ গুলাই হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, হ্যাঁ। তো হ্যাপটেনের ক্ষেত্রে ড্রাগটা, সেই ড্রাগটা হচ্ছে প্রথমে কি করে, প্রথমে হচ্ছে সে আরবিসির সাথে বাইন্ড করে, ঠিক আছে, অ্যাবজর্ব করে আর কি, এটার এই বাইন্ড করাটাকেই অ্যাবজর্পশন বলা হচ্ছে। তো যখন এই বাইন্ডিংটা হয়, এই ড্রাগ আরবিসি অ্যাবজর্পশনটা ঘটে, তখন হচ্ছে এই কমপ্লেক্সটা অ্যান্টিবডি প্রোডাকশনকে ইনডিউস করতে পারে। সেই অ্যান্টিবডিটা কার এগেনস্টে প্রডিউস হয়? নট এগেনস্ট দ্য ব্লাড সেল, এগেনস্ট দ্য ড্রাগ। সো ড্রাগের সাথে যেহেতু ইনডিউসড হয়, তো তখন এই অ্যান্টিবডি এসে কার সাথে বাইন্ড করবে? এই অ্যান্টিবডিটা হচ্ছে ওই ড্রাগের সাথে বাইন্ড করবে। ড্রাগের সাথে বাইন্ড করার ফলে, মানে এখন একটা অ্যান্টিবডি তো বাইন্ড করবে না, অনেকগুলো অ্যান্টিবডি বাইন্ড করবে, মানে এগ্রিগেশন হবে, ঠিক আছে? সো এগ্রিগেশন হওয়া মানে কি, এখন অনেক অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডিতে এফসি পার্ট আছে, এফএবি পার্ট আছে, এফসি পার্ট আছে। সো অনেক মানে এখানে এটাকে অ্যান্টিবডি এগ্রিগেশন বললেও সমস্যা ছিল না, তো একটু মোর স্পেসিফিক্যালি বলা হয় আর কি, হ্যাঁ, যে এফসি এগ্রিগেশন ঘটে আর কি। তো যখন এফসি এগ্রিগেশন ঘটে, তখন হচ্ছে আমাদের বডির যে ফ্যাগোসাইটিক সেলগুলো, তারা না এই এফসিটাকে রিকগনাইজ করতে পারে, ওকে। তো তখন এই ফ্যাগোসাইটিক সেল এসে সেটাকে কি করতে পারে, তোমার হচ্ছে থেকে মানে এনগালফ করে ফেলতে পারে। এখন ওর এনগালফ করে ফেলতে এমনি লাইসিস হয়ে যাবে, ঠিক আছে, ওকে। অথবা কমপ্লিমেন্ট ফিক্সেশনও হতে পারে, ওকে। মানে দুইটাই হতে পারে, বেসিক্যালি দুইটা ওয়ে আছে না ক্লিয়ার হওয়ার। জি স্যার। স্যার আচ্ছা পরের স্লাইডের যে আচ্ছা, কমপ্লিমেন্ট, আর এইটার ক্ষেত্রে আচ্ছা ইমিউন কমপ্লেক্সের ডিফারেন্সটা কি? মানে ইমিউন কমপ্লেক্সে কি হয় একটু বলো শুনি। লেখা আছে, দেখতে দেখতে তো পাওয়া যায়। আচ্ছা কি বুঝছো একটু আমার না বোঝা দরকার আছে। কনসেপ্ট, শোনো কনসেপ্ট হচ্ছে ইয়া রাখা যাবে না, হ্যাঁ, আনক্লিয়ার রাখা যাবে না, এটা প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য। জি স্যার, ইমিউন কমপ্লেক্সে কি হয়? ইমিউন কমপ্লেক্সে যখন আমরা ড্রাগটা আহ আহ দেই, তখন হচ্ছে ওইটা আমাদের ইমিউন সিস্টেমের যে অ্যান্টিবডি গুলোর সাথে বাইন্ড করে, ওইটার এগেইনস্ট রিঅ্যাকশনটা করে, তখন মানে তখন যে যে আমাদের কমপ্লেক্সের যে কি বলে কমপ্লিমেন্ট, যেটা ওইটা রিয়েক্ট করে ড্রাগটার এগেইনস্ট একটা সিগন্যাল দেয়, যেটার কারণে লাইস হয়। আচ্ছা না, এই যে এই টোটাল সিনারিওটা এখন একটু আমরা কনফিউজ, হ্যাঁ। যেটা হচ্ছে ইয়া কিন্তু পরে আসবে, লাইসিস হতে হতে হয় কিভাবে? দুইটা মেকানিজম, একটা এডিসিসি আর একটা একটা ম্যাক ফরমেশন। ম্যাক ফর্মেশন, না? ওকে, কমপ্লিমেন্ট ফিক্সেশনের মাধ্যমে যে ম্যাক ফর্মেশন হয়, মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। আচ্ছা এই দুইটা পরে যাবে, এই দুইটা লাইসিস মেথড, হ্যাঁ, ইঞ্জিনিয়ার আমরা বলি লাইসিস হচ্ছে, ওকে। এই দুইটা তো পরের প্লেয়ার, মানে পরের ঘটনা। প্রথম শুরুর ঘটনা কি? অ্যান্টিজেন আর অ্যান্টিবডির ইন্টারাকশন করতে হবে।
অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যখন ইন্টারাকশন বনে কি এটাকে আমরা হচ্ছে বাইন্ডিং বা সেন্সিটাইজেশন বলতে পারি। হ্যাঁ, যখন অ্যান্টিবডি অ্যান্টিজেনের ইন্টারাকশন হবে তারপরে ওই দুইজন আসবে। ওকে, তারপরে হচ্ছে যে ওই এডিসিসি বা কমপ্লিমেন্ট সিস্টেম যে আসার আসুক। সো প্রথমে তাহলে ইমিউন কমপ্লেক্সের ক্ষেত্রে প্রথমে কি ঘটে, এখন যে কোনো ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনটাই ঘটতে হবে আগে। ঠিক আছে, হ্যাপটেনের ক্ষেত্রে যেটা হয়েছিল, হ্যাপটেনের ক্ষেত্রে এই যে ড্রাগগুলো হ্যাপটেন হিসেবে কাজ করতে পারে তারা আগে ব্লাড সেলের সাথে বাইন্ড করে, বাইন্ড করার ফলে এই এই মানে এই হ্যাপটেন আর ব্লাড সেলের কমপ্লেক্সটা তারা হচ্ছে অ্যান্টিবডি ইন্ডাকশন করতে পারে, যে অ্যান্টিবডি হচ্ছে ড্রাগের এগেনস্টে তৈরি হয়। সো অ্যান্টিবডি এসে অ্যান্টিজেনের সাথে বা ড্রাগটার সাথে বাইন্ড করলো, তারপর হচ্ছে ওই এডিসিসি বা অথবা ম্যাক আসলো। ওকে, ইমিউন কমপ্লেক্সের ক্ষেত্রে কি এই যে ড্রাগগুলো এই মেকানিজমে কাজ করতে পারে, মানে এই প্রবলেমটা করে, তারা হচ্ছে এই ড্রাগগুলো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। ঠিক আছে, বাইন্ড করার ফলে এটাকে বলা হয় ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স। যখন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তখন বাইন্ড এই বাইন্ডিংটা এরকম একটা কমপ্লেক্স তৈরি করতে পারে, একটা এগ্রিগেটেড ফর্ম তৈরি করতে পারে। কেন? কারণ এই দেখো একটা ড্রাগ কিন্তু দুইটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো এই ক্ষেত্রে। ঠিক আছে, মানে ড্রাগটা এখানে প্রথমে অ্যান্টিবডির সাথে বাইন্ড করে হচ্ছে একটা কি তৈরি করে, একটা হচ্ছে কমপ্লেক্স অ্যান্টিবডি ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটা গিয়ে হচ্ছে তোমার ব্লাড সেলের সাথে বাইন্ড করবে। যখন ব্লাড সেলের সাথে বাইন্ড করবে তারপরে হচ্ছে ওই আসবে আর কি। ঠিক আছে, ওই তারপরে হচ্ছে লাইসিসের মেকানিজম হবে। আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। তোমরা যখন এই ফিগার গুলো এগুলা পড়বা, এগুলার সাথে হচ্ছে এগুলা মিলাই মিলাই পড়বা আর কি, কি হচ্ছে। ঠিক আছে, জি স্যার। এবং এইখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে। তোমার ধরো এই যে কমপ্লেক্সটা আছে না, এই কমপ্লেক্সটা কিন্তু এক ব্লাড সেলের থেকে আরেক ব্লাড সেলে কি করতে পারে, কি করতেছে, মানে এরা আবার লুজলি ডিসোসিয়েট হতে পারে। ঠিক আছে, হয়ে আরেকজনের সাথে বাইন্ড করতে পারে। আচ্ছা, অটো ইমিউনের ক্ষেত্রে কি হবে? অটো ইমিউনের ক্ষেত্রে ওকে, এখানে যেহেতু অটো শব্দটা আছে, তার মানে অ্যান্টিবডি তৈরি হবে কার এগেনস্টে? নিজের এগেনস্টে। ঠিক আছে, নিজেদের হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ইনডিউস করবে কে? ড্রাগ আর কি। মানে এটাকে ড্রাগ ইনডিউসড অটো ইমিউনিটি বলতে পারো। আমাদের বডিতে তো এই যে যত অটো অ্যালার্জিক রিয়াকশন ঘটে সবগুলোই তো এই সিস্টেমেই ঘটে না। আমাদের নিজেদের বডি হচ্ছে নিজেদের বডি সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে যখন। এই ক্ষেত্রে অটো ইমিউনের ক্ষেত্রে সেটাই হচ্ছে, কিন্তু এখানে শুরুটা করতেছে ড্রাগ, মানে ড্রাগ হচ্ছে এই অটো অ্যান্টিবডি প্রোডাকশনটাকে ইনডিউস করে। ঠিক আছে, ওকে। তো এখানে কি হয়, ধরো কিছু যে ড্রাগ গুলো যারা হচ্ছে এই কাজটা করতে পারে, একটা এক্সাম্পল দেওয়া আছে আলফা মিথাইল ডোপা, এটা হচ্ছে যে সেই ড্রাগটার নাম। ঠিক আছে, এই ড্রাগটা হচ্ছে এই ঘটনা করতে পারে, মানে এই ড্রাগটা এমন কিছু করতে পারে যে আমাদের বডি নিজের বডি সেলের এগেনস্টে কি করতে পারে, অ্যান্টিবডি তৈরি করতে পারে। সো এই কাজটা তারা কিভাবে করে, এই ড্রাগ গুলো আমাদের বডি সেলকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, সে এমন ভাবে চেঞ্জ করে যে হচ্ছে তখন আমাদের বডি হচ্ছে ওই নিজের বডির মানে ওন সেলের এগেনস্টে অটো রিঅ্যাক্টিভ হয়ে যায়। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এই ড্রাগটাই অ্যালডোমেট। হ্যাঁ, অ্যালডোমেট যে কাজটা করে সে হচ্ছে লিম্ফোসাইট। কি লিম্ফোসাইট? তো আমাদের ব্লাড সেল না, এক ধরনের হোয়াইট ব্লাড সেল। এই অ্যালডোমেট হচ্ছে লিম্ফোসাইটকে অল্টার করতে পারে, চেঞ্জ করতে পারে। এই অল্টারটা ডেফিনেটলি লিম্ফোসাইটের স্ট্রাকচারাল চেঞ্জই হবে। হ্যাঁ, অথবা লিম্ফোসাইটের মানে সারফেসে সে এমন একটা চেঞ্জ ইন্ডিউস করলো যে তখন আমাদের বডি কি এই লিম্ফোসাইটটাকে হচ্ছে লিম্ফোসাইটের এগেনস্টে অটো রিঅ্যাক্টিভ হয়ে যায়, মানে লিম্ফোসাইটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে থাকে। তো যখন অ্যান্টিবডি লিম্ফোসাইটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডি এসে লিম্ফোসাইটের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে হচ্ছে তারপর সাইটোলাইটিক রিঅ্যাকশন ঘটবে আর কি। বুঝছো ব্যাপারটা? বোঝা গেছে না? এখনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, না বুঝলে কিন্তু আমরা বলতে হবে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারটা না অনেক বড়, হ্যাঁ, কিন্তু এই চ্যাপ্টারটা বড় হইলেও বেসিক একদম সেম।
যে অ্যান্টিজেন আসতেছে অ্যান্টিবডি, তারপরে হচ্ছে এডিসিসি অথবা ম্যাক ফর্মেশন। খালি হচ্ছে যে ডিফারেন্ট গুলো, ধরো হিমোলাইটিক পড়তেছি আমরা বা হচ্ছে প্লাটলেট পড়তেছি, এই সময় আমাদের হচ্ছে মানে একটু বুঝে পড়তে হবে যে অ্যান্টিজেনটা কোত্থেকে আসতেছে, অ্যান্টিবডিটা কোত্থেকে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল কি হচ্ছে হ্যাপটেন, ইমিউন কমপ্লেক্স, অটো ইমিউন, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট ট্রান্সফার। ওকে, এই ক্ষেত্রে কি হয়, এই কমপ্লিমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে ড্রাগটা আগে এসে হচ্ছে আরবিসির সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে হচ্ছে এই আরবিসি ড্রাগ কমপ্লেক্সটা অ্যান্টিবডি প্রোডাকশনকে ইনডিউস করবে। অ্যান্টিবডি এসে হচ্ছে, যেহেতু এই অ্যান্টিবডিটা ড্রাগের এগেনস্টে ইনডিউস হয়েছে, সো সে হচ্ছে ড্রাগের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটবে। হ্যাঁ, এখন যখনই কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটবে তখনই হচ্ছে ওই ফ্যাগোসাইটিক সেলগুলো চলে আসবে, কারণ আমাদের ফ্যাগোসাইটিক সেলগুলো এই এফসি এগ্রিগেশন বা অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট সিস্টেমকে রিকগনাইজ করতে পারে। ওকে, তো যখনই ফ্যাগোসাইটিক সেল আসবে সে হচ্ছে গিয়ে মানে ফ্যাগোসাইট করে ফেলবে আর কি, হ্যাঁ, লাইসিস করবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তোমার কোশ্চেন হচ্ছে এই ছবিটা একটু দেখো, হ্যাঁ, এই যে কমপ্লিমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে কি হয়, আর হচ্ছে হ্যাপটেনটা দেখো, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? একই রকমই না, ড্রাগ আরবিসি কমপ্লেক্স অ্যান্টিবডি বাইন্ড করলো, আর এস ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওই ফ্যাগোসাইটিক সেল দিয়ে লাইসিস হয়ে যাওয়া আর কি। একই রকম না? ডিফারেন্সটা আসলে কোথায়? ওকে, এখানে এগ্রিগেটেড এফসি এগ্রিগেশন ঘটে, ঠিক আছে, এটা বাদ দিলাম। এই বাদে কিন্তু দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, তাহলে এখানে আসলে মানে তাহলে কেন মানে ভিন্ন বলা হলো, একটাকে হ্যাপটেন বলা হলো, একটাকে কমপ্লিমেন্ট ট্রান্সফার বলা হলো? আচ্ছা, এই কমপ্লিমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, এই যে যে কমপ্লিমেন্ট কমপ্লেক্সটা তৈরি হলো না, এটা এই ব্লাড সেল থেকে আবার আরেক ব্লাড সেলে গিয়ে বাইন্ড করতে পারে। কি বলছে বুঝছো? জি স্যার। এই পোলাপাইন কই গেল? আচ্ছা, এই যে আমাদের যে বডির ফ্যাগোসাইটিক সেল আছে, হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটিক সেল আছে না, যারা ফ্যাগোসাইটোসিস করে, এরা আমাদের যে কোনো সেলকে ফ্যাগোসাইটোসিস কেন করে না? কি মনে হয় আর কি? মানে তাদের তো কাজই হচ্ছে মানে ইনকালক করা অন্যকে, রাইট? কেন করে না তারা? কারণ আমাদের বডিতে তো অনেক সেল, মানে আমাদের যে ব্লাড সেল আছে, এই ফ্যাগোসাইটিক সেলগুলো যে কোনো ব্লাড সেলকে কেন আসলে ইনকালক করতেছে না? কারণ ওই কারণ হচ্ছে, সেলগুলোতে কোনো অ্যান্টি মানে মানে ফ্যাগোসাইট করা তো যখন আমরা ফরেন পার্টিকেল বা আহ, যদি আমাদের বডি এনভায়রনমেন্টের সাথে যেগুলো ইউজ না ওইরকম কিছু নতুন পেলে ওইগুলোকে ফ্যাগোসাইট করে। স্যার হুম, সেলফ তা- টলারেন্সের কারণে না? কি 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 বুঝিনি, আবার বলো তো। সেলফ টলারেন্সের কারণে না? হ্যাঁ, সেলফ টলারেন্স আছে। তো মানে এই ব্যাপারটা আসলে আসে কিভাবে? এখন ধরো সেলফ টলারেন্স মানে কি, আমার বডি ওইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতেছে না। হুম, এখন যেটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল আসলে বোঝে কিভাবে যে কোন সেলটাকে গিয়ে আমাকে ইনগালফ করতে হবে। এই ফ্যাগোসাইটিক বোঝে হচ্ছে এই এই যে ফ্যাগোসাইটিক সেল আছে না, ধরো ম্যাক্রোফেজ, তারা না এই যে এই জিনিসগুলোকে রিকগনাইজ করতে পারে। ধরো হচ্ছে এই যে এগ্রিগেটেড এফসি, তারা হচ্ছে এফসি কে রিকগনাইজ করতে পারে, তারা হচ্ছে এই যে অ্যাক্টিভেটেড যে কমপ্লিমেন্ট সিস্টেম তাকে রিকগনাইজ করতে পারে। সো যেই সেলের মধ্যে এই জিনিসটা থাকবে, ঠিক আছে, ধরো একটা রেড ব্লাড সেল, এই ধরো দুইজন রেড ব্লাড সেল, হ্যাঁ, রেড ব্লাড সেল 1 আর 2, এখন 1 নম্বর যে রেড ব্লাড সেল, তার বডিতে হচ্ছে এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়ে আছে আর কি, মানে আইদার হচ্ছে এফসি অ্যাগ্রিগেটেড হয়ে আছে বা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়ে আছে। তখন হচ্ছে যেহেতু ফ্যাগোসাইটিক সেল এই দুইটা জিনিসকে রিকগনাইজ করতে পারে, মানে এফসি অ্যাগ্রিগেটেড থাকলে সেটাকে রিকগনাইজ করতে পারে, কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়ে থাকলে সেটাকে রিকগনাইজ করতে পারে। তখন হচ্ছে ম্যাক্রোফেজটা গিয়ে হচ্ছে ওই ব্লাড সেলটাকে এনগালফ করবে। এখন যে নর্মাল ব্লাড সেল, মানে তার মধ্যে কোনো এই এই এফসি অ্যাগ্রিগেশনও ঘটে নাই, তার মধ্যে হচ্ছে ওই ধরো ওই কমপ্লিমেন্ট ফিক্সেশনও ঘটে নাই, তখন কিন্তু ফ্যাগোসাইটিক সেল ওই ব্লাড সেলটাকে ইয়ে করবে না, ইনগালফ করবে না। ঠিক আছে, কারণ সে হচ্ছে তার রিকগনিশনের জন্য এই জিনিসগুলো লাগে।
বুঝছো আমি কি বলছি? বুঝছো নাকি বলো, না বুঝলে আমি একটু একটু ডিফারেন্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করি। স্যার। স্যার আরেকবার বলবেন? আচ্ছা, যেটা হচ্ছে মানে লাইসিস গুলো আসলে কেন, মানে ধরো এই যে ফ্যাগোসাইটিক সেল, হ্যাঁ, যে ধরো এইটা এই আরইএস ক্লিয়ারেন্স মানে কি, যে ফ্যাগোসাইটিক সেল হচ্ছে ইনগালফ করার পর সেটাকে ক্লিয়ার করে এই প্রসেসটাকে, এই সিস্টেমটাকে বলা হয় আর কি, হ্যাঁ, এন্ডোরেটিকুলো কি জানি একটা আর কি, হ্যাঁ, গোল করে পুরো নামটা জানবা, এই সিস্টেমটাকে আরইএস সিস্টেম বলা হয়। মানে যে সিস্টেমে ওই ফ্যাগোসাইটিক সেল গিয়ে হচ্ছে সেলটাকে লাইসিস করে ক্লিয়ার করে ফেলে বডি থেকে একদম। আচ্ছা, এই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যাগোসাইটিক সেল, সো ফর এক্সাম্পল ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ হচ্ছে একটা সেলকে কি ইনগালফ করতেছে। এখন ম্যাক্রোফেজ কোন সেলটাকে ইনগালফ করবে? ম্যাক্রোফেজ তো এখন যদি এখন মানে যাকে তাকে ধরে ইনগালফ করতে থাকে তাহলে তো সমস্যা না, না, তাহলে তো ম্যাক্রোফেজ আমাদের বডির সব ব্লাড সেলই খেয়ে ফেলবে, হজম করে ফেলবে। ওকে, ম্যাক্রোফেজ সবাইকে রিকগনাইজ করতে পারে না। ম্যাক্রোফেজ জানে যে কাকে আমার ইনগালফ করতে হবে। ম্যাক্রোফেজ এই কিভাবে বোঝে এটা যে কাকে ইনগালফ করতে হবে? এই যে মানে কমপ্লিমেন্ট ফিক্সেশন হয় যে, হ্যাঁ, ম্যাক্রোফেজ এই মানে এই কি বলা যায় অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট সিস্টেম, হ্যাঁ, ম্যাক্রোফেজ হচ্ছে এই অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট সিস্টেমকে রিকগনাইজ করতে পারে, অথবা ম্যাক্রোফেজ হচ্ছে এই এফসি যে এগ্রিগেটেড এফসি তাকে রিকগনাইজ করতে পারে। ঠিক আছে, এখন ধরো যে কোনো একটা মেকানিজমই বলো, যেই মেকানিজমটা, আচ্ছা ধরো এই মেকানিজমটাই, হ্যাঁ, এই হ্যাপটেনেরটাই, ড্রাগ হচ্ছে আরবিসির সাথে গিয়ে বাইন্ড করলো, বাইন্ড করার পরে অ্যান্টিবডি ইন্ডাকশন হলো, অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হলো। ঠিক আছে, তৈরি হওয়ার পরে হচ্ছে এফসি অ্যাগ্রিগেশন ঘটলো অথবা কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটলো আর কি, হ্যাঁ। এখন যেহেতু এফসি অ্যাগ্রিগেশন এখানে ঘটেছে or কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটেছে, নাও দ্য ম্যাক্রোফেজ ক্যান রিকগনাইজ দিস। ঠিক আছে, এখন ম্যাক্রোফেজ এখন একে রিকগনাইজ করতে পারে, সো ম্যাক্রোফেজ উইল কাম হিয়ার এন্ড ম্যাক্রোফেজ উইল ইনগালফ দিস। এখন সে তো যখন ইনগালফ করবে পুরো সেল সহ ইনগালফ করবে, সে তো আর শুধু অ্যান্টিবডিটাকে ইনগালফ করবে না, ম্যাক্রোফেজ উইল ইনগালফ দিস হোল থিং। এন্ড ম্যাক্রোফেজ যখন ইনগালফ করবে তারপর তো এমনি লাইসিস করবে। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবাই? ওকে, ওয়ান্ডারফুল। ওকে, সো আচ্ছা আমরা তো কমপ্লিমেন্ট ট্রান্সফারে ছিলাম না। আচ্ছা, হ্যাপটেনের কমপ্লিমেন্ট ট্রান্সফারের ডিফারেন্সটা কি? হ্যাপটেনের ক্ষেত্রে ড্রাগ ব্লাড সেলের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে হচ্ছে অ্যান্টিবডি ড্রাগের ইন্টারাকশন ঘটলো, সেগ্রিগেশন বা কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটলো, ম্যাক্রোফেজ এসে তাকে ইনগালফ করে ফেলে, লাইসিস করে ফেললো, শেষ, কিচ্চাখানি শেষ। কমপ্লিমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে কিচ্চাখানিটা একই রকম, খালি একটু ডিফারেন্স আছে, মানে এই পর্যন্ত ঠিক আছে। এই যে ব্লাডের সাথে এখন হচ্ছে ওই মানে ব্লাডের সাথে ড্রাগ বাইন্ড করলো, তারপরে অ্যান্টিবডি বাইন্ড করলো, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটলো, হ্যাঁ। এই যে কমপ্লিমেন্ট ফিক্সেশনটা ঘটলো বা যেটাকে আমরা অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট বলতে পারি, সে গিয়ে এই ব্লাড সেল থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা ব্লাড সেলের সাথে বাইন্ড করতে পারে। এখন এই যখন অন্য একটা ব্লাড সেলের সাথে বাইন্ড করতে পারবে, তখন তো ম্যাক্রোফেজ হচ্ছে ওই ব্লাড সেলটাকে ইনগালফ করতে পারবে, যে জিনিসটা এই হ্যাপটেনের ক্ষেত্রে ঘটতেছে না। পার্টিকুলারলি ওই সেলটাই হচ্ছে কি, ওই সেলটারই লাইসিস ঘটতেছে। কিন্তু এই ক্ষেত্রে যেই সেলের মধ্যে ফার্স্ট হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশনটা ঘটলো, সেই সেল বাদও অন্য সেলেরও কি হতে পারে, লাইসিস হতে পারে। কারণ হচ্ছে এই যে কমপ্লিমেন্ট সিস্টেমটা, সে হচ্ছে একটা ব্লাড সেল থেকে আরেক ব্লাড সেলে ট্রান্সফার হতে পারে। বুঝছো পয়েন্টটা? আর স্যার হ্যাপটেনেরটা আলাদা হতে পারে না কেন? কিসের জন্য? হ্যাপটেনেরটা না, সে আলাদা হতে পারে না, সেই জন্যই সে সেরকম আর কি। ওকে, যদি আলাদা হতে পারতো, ও আচ্ছা স্লাইড চলে গেছে, আচ্ছা যদি আলাদা হতে পারতো তাহলে কিন্তু সে হচ্ছে কমপ্লিমেন্ট ট্রান্সফার হয়ে যেত। ওকে, মানে যে ক্ষেত্রে আলাদা হবে সেটা কমপ্লিমেন্ট ট্রান্সফার, যে ক্ষেত্রে আলাদা হবে না সেটা হচ্ছে হ্যাপটেন। ওকে, মানে ডিফারেন্ট মেকানিজমস আছে, বুঝতে পারছো?
দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নেই, হ্যাঁ, জিনিস একই। এখন যেটা সেক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে মানে অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট সিস্টেমটা ট্রান্সফার হতে পারে, সেটাকে আমরা বলতেছি এই কমপ্লিমেন্ট ট্রান্সফার মেকানিজম। ওকে, যেটার ক্ষেত্রে পারতেছে না সেটার ক্ষেত্রে আমরা হ্যাপটেন বলতেছি। স্যার, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ জি স্যার, এই বলেন। কমপ্লিমেন্ট ট্রান্সফারে যে আপনার কমপ্লিমেন্ট ফিক্সেশনটা যে অন্য সেলেও চলে যেতে পারতেছে, তাহলে ওটা আননেসেসারি সেলে চলে যেতে পারে না, মানে যেটা লাইসেন্স করা দরকার নাই? হ্যাঁ ডেফিনেটলি, এটাই তো ঘটে। হ্যাঁ, ইনোসেন্ট সেলের সাথে গিয়ে বাইন্ড করে তাকে হচ্ছে মানে ইনোসেন্ট সেলের লাইসেন্স ঘটাই আর কি। এখানে কি যেন একটা আছে শব্দ, কই গেল, এই দেখো, ইনোসেন্ট বিস্ট্যান্ডার, মানে যেই সেলটাকে দরকার নেই লাইসেন্স হওয়ার, সেই সেলটাও লাইসেন্স হচ্ছে, মানে একটা ইনোসেন্ট সেল মারা যাচ্ছে আর কি। ওকে। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে নন স্পেসিফিক প্রোটিন অ্যাডসর্পশন। এই ক্ষেত্রে কি ঘটে সেটা একটু পড়ো। নন স্পেসিফিক্যালি ঘটবে আর কি। ওকে। এই প্রথম লাইনটা পরে আমার কেউ একটু বোঝাও তো কি বলছে এখানে। স্যার এখানে সেফালোস্পোরিন হচ্ছে সেল মেমব্রেনটাকে এমন ওয়েতে চেঞ্জ করবে যে তখন আরবিসি হচ্ছে যে বাইন্ড করবে না, মানে এটা নন স্পেসিফিক্যালি চেঞ্জ করবে আরবিসির সেল আর মেমব্রেনটা একটু চেঞ্জ ক্লিয়ার করো। আরবিসি সেল মেমব্রেনটাকে এমনভাবে চেঞ্জ করবে যে তখন হচ্ছে যে এটার মধ্যে যদি ওই অ্যান্টিজেনটা এক্সপ্রেস আগে ধরেন করতো না, তখন এটা পরবর্তীতে সেই অ্যান্টিজেনটা এক্সপ্রেস করবে, তখন সেখানে হচ্ছে অ্যান্টিবডি বাইন্ড করতে পারবে। এক্স্যাক্টলি, মানে আমরা জানি কি যে এই ইন্টারাকশন গুলা কি, এগুলা খুব স্পেসিফিক কিন্তু, মানে এই ধরো আরবিসি, আরবিসি আরবিসির সাথে কোন কোন প্রোটিনটা বাইন্ড করবে, হ্যাঁ অ্যান্টিবডি একটা প্রোটিন, সেটা বাদ দিচ্ছে, আরবিসির সাথে কোন কোন প্রোটিন বাইন্ড করবে এই জিনিসটা তো স্পেসিফিক। হ্যাঁ, যে কোনো অ্যান্টিবডি মানে প্রোটিন এসে যে কোনো প্রোটিনের সাথে বাইন্ড করে না, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন গুলো স্পেসিফিক হয়। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে এই ড্রাগ গুলা, হ্যাঁ ধরো ফর এক্সাম্পল সেফালোস্পোরিন আরবিসি কে এমন ভাবে চেঞ্জ করতে পারে, আরবিসির মেমব্রেনটাকে এমন ভাবে চেঞ্জ করতে পারে, তখন সে হচ্ছে নন স্পেসিফিক প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, মানে যেই প্রোটিনের সাথে তার বাইন্ড করার কথা না তার সাথেও কি করতেছে, বাইন্ড করতেছে। যেমন যেটা হচ্ছে মাত্র বললো যে ধরো সে হয়তো এমন মানে চেঞ্জ হওয়া মানে কি, সে হচ্ছে একটা এমন একটা ধরো প্রোটিন এক্সপ্রেস করলো যেটাকে আমরা অ্যান্টিজেন বলি, হ্যাঁ এমন একটা এন্টিজেনকে সে এক্সপ্রেস করলো আরবিসির মেমব্রেনে, যেটা আগে ছিল না আরবিসির মেমব্রেনে। সো যেই এখন এই এন্টিজেনটা এক্সপ্রেস হওয়ার কারণে সে তখন কি ওই প্রোটিনটার সাথে বাইন্ড করলো, যেটা ওই আরবিসির সাথে বাইন্ড করার কথা না। ওকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে নন স্পেসিফিক অ্যাডসর্পশন অফ প্রোটিন। ঠিক আছে। তো এই জিনিসটা যদি ঘটে তখন হচ্ছে ধরো মানে ধরো ফর এক্সাম্পল এই এই আরবিসি তো ওই প্রোটিনটার সাথে বাইন্ড করার কথা না, ধরো এখানে প্রোটিনটা তুমি অ্যান্টিবডি বলো, আরবিসি তো অ্যান্টিবডিটার সাথে বাইন্ড করার কথা ছিল না, ধরো ওই অ্যান্টিবডিটার কাজ হচ্ছে ওই হিমোলাইসিস করা আর কি, হ্যাঁ ওই অ্যান্টিবডিটা হচ্ছে ওই কমপ্লিমেন্ট ফিক্সেশন বা এডিসিসি এর মাধ্যমে হিমোলাইসিস করতে পারে। ঠিক আছে। এখন আরবিসি তো ছিল, ভালোই ছিল, ইনোসেন্ট ছিল, সে তো অ্যান্টিবডির সাথে করে না, সোলাইসিস হয় না, কিন্তু সেফালোস্পোরিন চলে আসলো। ঠিক আছে, সেফালোস্পোরিন এসে আরবিসির মেমব্রেনটাকে এমন ভাবে চেঞ্জ করে দিল যে এখন সে ওই অ্যান্টিবডিটার সাথে বাইন্ড করতে পারতেছে। ঠিক আছে, ধরো এই জিনিসটা চিন্তা করো, ধরো এই যে এই অ্যান্টিবডি, ওকে এই অ্যান্টিবডি, ওকে যে কি জানি ওয়াই আকারের, এই অ্যান্টিবডিটা হচ্ছে এই হিমোলাইসিসটা করে, মানে এই অ্যান্টিবডি যখন কোনো সেলের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে হচ্ছে সে কি করতে পারে, সে হচ্ছে ওই হিমোলাইসিস রিঅ্যাকশন করতে পারে আর কি। ঠিক আছে। এখন এই অ্যান্টিবডির এই আরবিসির সাথে বাইন্ড করার কথা না। ওকে, বাট এই ড্রাগ হচ্ছে এমন ভাবে চেঞ্জ করে ফেলে এর সারফেসটাকে যে ওই অ্যান্টিবডি এসে এই তখন এই ব্লাড সেলের সাথে বাইন্ড করতে পারে, বাইন্ড করার পরে সে হচ্ছে এই আইদার কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে বা এডিসিসির মাধ্যমে লাইসিস করবে। ওকে। আচ্ছা, এইখানে যেই মানে ফিগারটা যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে
এই নন স্পেসিফিক প্রোটিন অ্যাবজর্পশনই, বাট এখানে বলা হয়েছে যে নন স্পেসিফিক প্রোটিন অ্যাবজর্পশনের কারণে আরেকটা ব্যাপারে ঘটতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন টেস্টে আমরা ফলস পজিটিভ রেজাল্ট পেতে পারি। ধরো স্পেশালি কুম টেস্টে আমরা ফলস পজিটিভ রেজাল্ট পেতে পারি। আর কুমস টেস্টে ফলস পজিটিভ রেজাল্ট পেলে কিন্তু সমস্যা, তো ডক্টররা তো ডায়াগনোসিস ভুল করবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডায়ালাইসিস পেশেন্ট, হ্যাঁ ডায়ালাইসিস করা হয় যাদের, ওই ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফর্মালডিহাইড, ডায়ালাইসিসে ফর্মালডিহাইড ইউজ করা হয়, যে ফর্মালডিহাইড হচ্ছে আরবিসির সাথে বাইন্ড করতে পারে। ঠিক আছে, এখন ফর্মালডিহাইড যদি আরবিসির সাথে বাইন্ড করে, তো সে তখন কি যে এন্টি ফর্মালডিহাইড অ্যান্টিবডি তখন তো তার সাথে বাইন্ড করবে। আচ্ছা কুম টেস্ট কি? কুম টেস্ট দিয়ে আমরা দেখি যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনটা ঘটতেছে কিনা। ঠিক আছে, কুম টেস্ট কিন্তু যে জানে না যে কোন অ্যান্টিবডি বা কোন অ্যান্টিজেন, কুম টেস্টের কাজ হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হলে সেটাকে সে ডিটেক্ট করতে পারে। কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাক্ট হলে সেখানে হচ্ছে যে ক্লটিং হবে আর কি, রিঅ্যাকশন করতেছে একটার সাথে বাইন্ড করতেছে, সো ক্লটিংটা হবে। এখানে নট স্পেসিফিক অ্যাবজর্পশনের সময় মানে এটা এক্সাম্পলটা আর কি, ধরো ডায়ালাইসিস পেশেন্ট, এখন ডায়ালাইসিসের সময় ফর্মালডিহাইড হচ্ছে ওই পেশেন্টের আরবিসির সাথে বাইন্ড করলে তখন কি যে অ্যান্টি ফর্মালডিহাইড সবকিছুর এগেনস্টে অ্যান্টিবডি আছে, হ্যাঁ মানে অ্যান্টি ফর্মালডিহাইড যে অ্যান্টিবডি সে হচ্ছে তখন আরবিসির সাথে বাইন্ড করতে পারবে বিকজ অফ দ্য অ্যাবজর্বড ফর্মালডিহাইড ইন ইটস মেমব্রেন। যেহেতু বাইন্ড করবে, তখন যদি কেউ কুম টেস্ট করে, ধরো ডায়ালাইসিস করা হয়েছে, কুম টেস্ট করা হলো, এখন যে ডায়াগনোসিস করতেছে সে তো দেখতেছে যে রেজাল্ট হচ্ছে পজিটিভ, বাট অ্যাকচুয়ালি তো কোনো হিমোলাইটিক রিঅ্যাকশন তার ক্ষেত্রে হচ্ছে না ওই সময়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. বাই দ্য ওয়ে ভাইজানেরা, আপনারা যেই গতিতে যাচ্ছেন এই গতিতে গেলে এই কোর্স শেষ হবে কেমনে? কোর্স কিন্তু বড় আছে, কোর্স কিন্তু এত ছোট না। এই যে আমি যে নতুন ভিডিও আপলোড করছি, মানে কি জানি কইছে রে, অ্যাক্টিভেশন এন্ড ইনঅ্যাক্টিভেশন অফ বায়োলজিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, দেখছেন আপনারা এগুলা? Sir, first দুইটা ভিডিও দেখছি। হ্যাঁ ফার্স্ট দুইটা ভিডিও ফার্স্ট দেখছি। দুটো দেখছেন? আচ্ছা। হ্যাঁ, এই নেক্সট ক্লাসের মধ্যে এগুলা দেখে শেষ করবেন। শুনে এই একটু একটু স্পিড আপ করতে হবে আমাদের, হ্যাঁ এই প্রোক্রাস্টিনেট করা যাবে না, আমি কিন্তু বিপদে পড়ে যাবো পরে। ক্লাসে ওই চ্যাপ্টারটা পুরো সলভ করে দিবেন তাহলে, অ্যাডাপশন এন্ড অ্যাক্টিভেশন। কোনটা? নেক্সট ক্লাসে তাহলে ওটা পুরোটা মানে যেটা হচ্ছে তোমাদেরকে আগে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, ওটা পুরোটার উপরে। মানে চেষ্টা মানে তোমাদের একটু স্পিড আপ হতে হবে। মানে আমাকে যদি মানে যে কোনো ক্লাসে কোনো কিছু কোশ্চেন করে ডেফিনেটলি আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, হ্যাঁ এমন না যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো না, কিন্তু তোমাদের একটু স্পিড আপ হইতে হবে। ওকে, আচ্ছা তারপরে আর কারো কোনো প্রবলেম? মনের ভেতর কোশ্চেন রাখা যাবে না, বলে ফেলো। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল ইনডাইরেক্ট কুম টেস্টের। ইনডাইরেক্ট কুম টেস্টে কি ঘটনা ঘটতেছে? স্যার এখানে তো আপনি বলছেন এটা অ্যাপ্লাই করবো তাদের ক্ষেত্রে যাদের আগে থেকে রিঅ্যাকশন হয় নাই, কিন্তু রিঅ্যাকশন হচ্ছে নাকি সেটা দেখার জন্য। মানে বা হচ্ছে হবে কিনা বা হ্যাঁ হবে কিনা। তো এখন এখানে আমি আপনি বলছেন যে অ্যান্টিবডি, সার্কুলেটিং অ্যান্টিবডি দিব, এরপর যদি সে অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তাহলে হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে, এরপর কি স্যার আবার অ্যান্টিবডিটা আবার দিতে হবে? না, এই অ্যান্টিবডিটা হচ্ছে ডিটেকশন অ্যান্টিবডি। এই সেকেন্ড যে একটা অ্যান্টিবডি দেওয়া হচ্ছে না একদম সবার শেষে যে অ্যান্টিবডিটা, এটা হচ্ছে ডিটেকশন অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা হচ্ছে এই প্রথম অ্যান্টিবডি যে হচ্ছে কি বলা যায় সেন্সিটাইজেশনটা করতেছে তাকে রিকগনাইজ করে। হ্যাঁ মানে
ওই এই এই ধরনের সাইটোলাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, তোমার যেই অ্যান্টিবডি মানে প্লেয়ারকে দুইজন অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি এ হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। তো এখন বাইন্ড করলে এইটা কি, এটা তোমরা কারসারটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এইটা হচ্ছে সেন্সিটাইজেশন বলা হয়, যে অ্যান্টিবডি কি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো, দিস ইজ কল্ড সেন্সিটাইজেশন আর কি। হ্যাঁ, আমরা যে সেকেন্ড অ্যান্টিবডিটা ইউজ করতেছি তার কিন্তু কোনো লেনা দেনা নাই সাইটোটক্সিক সাইটোলাইটিক রিঅ্যাকশনের সাথে, তার শুধু একটাই কাজ, সে হচ্ছে যে অ্যান্টিবডিটা রিঅ্যাকশনটা করতেছে সাইটোলাইটিক মানে সেন্সিটাইজেশনটা করতেছে, সে সেই অ্যান্টিবডিটার সাথে গিয়ে বাইন্ড করতে পারে। এখন বাইন্ড করলে আমরা ডিটেক্ট করি কি হবে, এই যে অ্যান্টিবডি, হ্যাঁ ধরো এই যে ডিটেক্টর কি জানি ডিটেকশন অ্যান্টিবডি, এই ডিটেকশন অ্যান্টিবডিতে আমরা কোনো একটা মার্কার দিয়ে দিই। ধরো মার্কার মানে ধরো সেই মার্কারটা হতে পারে এমন একটা মার্কার যেটা হচ্ছে কালার দেয়। ওকে, মানে ধরো আমাদের যত টেস্ট আছে এই মানে এগুলো তো ডায়াগনস্টিক টেস্ট, এগুলাতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তো সামহাউ কি করতে হবে, ডিটেক্ট করতে হবে না, মানে অবজার্ভ করতে হবে। তো অবজার্ভ করার জন্য আমরা বিভিন্ন ওয়ে আছে, ধরো কালার চেঞ্জ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, ঠিক না? এখন ডিটেকশন অ্যান্টিবডিতে কোনো একটা মার্কার থাকতে হবে, সেই মার্কার থাকতে পারে ফ্লোরোসেন্ট ডাই থাকতে পারে, অথবা এমন একটা কিছু থাকতে পারে যে যেটাকে হচ্ছে তুমি একটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে কোনো কালারিমেট্রিক এজেন্ট থাকতে পারে, হ্যাঁ যেটা কোনো কেমিক্যাল দিলে সেটা হচ্ছে একটা কালার দিবে। ওকে, ডিটেকশন অ্যান্টিবডির একটাই কাজ, সেটা হচ্ছে ডিটেকশন ডিটেক্ট করা আর কি। সেন্সিটাইজেশনটাকে সে ডিটেক্ট করবে। ইয়েস, কিভাবে এই অ্যান্টিবডিটা হচ্ছে যে যেই অ্যান্টিবডিটা হচ্ছে সেন্সিটাইজেশন করে তার সাথে গিয়ে বাইন্ড করে। ওকে, এই ডিরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে কিন্তু তেমন মানে বেসিক কোনো ডিফারেন্স কিন্তু নাই। যেহেতু ডিরেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে মানে ধরো এখন একজনের বডিতে অলরেডি রিয়াকশন হচ্ছে, মানে ধরো ডক্টর কাছে পেশেন্ট গেল, ডক্টর হচ্ছে সাসপেক্ট করলো যে অলরেডি সাইটোলাইটিক রিয়াকশন ইজ হ্যাপেনিং দেয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে সেন্সিটাইজেশন অলরেডি হয়ে আছে, মানে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে আছে, সেন্সিটাইজেশন অলরেডি হয়ে আছে। তো তখন কি, তখন হচ্ছে জাস্ট ওই ডিটেকশন অ্যান্টিবডিটা দিয়ে ডিটেক্ট করা। এই ক্ষেত্রে ডিটেকশন অ্যান্টিবডি কি হবে, ওই এন্টি অ্যান্টিবডি আর কি, মানে যেটা যে হচ্ছে ওই সেন্সিটাইজেশনটা করতেছে, তো ডিটেকশন অ্যান্টিবডি দিয়ে জাস্ট হচ্ছে রিকগনাইজ করা যে হচ্ছে কি করবে, যে হচ্ছে কি বলা যায় যে ওই যদি ডিটেকশন অ্যান্টিবডি দেওয়ার ফলে আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে হচ্ছে অলরেডি সেন্সিটাইজড হয়ে আছে, তার মানে সাইটোলাইটিক রিঅ্যাকশন হচ্ছে আর কি তার মধ্যে। যে এইখানে যেটা ডিটেকশন দেওয়া বলছে সেটা হচ্ছে তারা যে ডিটেকশন অ্যান্টিবডি দেওয়ার পরে ক্লট ঘটে আর কি, হ্যাঁ ক্লটিং ঘটতেছে, এগ্রিগেশন ঘটতেছে। এগ্রিগেশন দেখে হচ্ছে মানে এই মেথডটা একটু ইজি আর কি, ডিটেকশন অ্যান্টিবডি দেওয়ার পর তুমি হচ্ছে জাস্ট দেখলা যে ক্লটিং ঘটতেছে কিনা, ক্লটিং ঘটা মানে হচ্ছে কি যে রিয়াকশন সেখানে হচ্ছে, মানে ওই সেন্সিটাইজেশন অলরেডি ঘটে গেছে। মানে মানে চাইলে তুমি ডিটেকশন অ্যান্টিবডিতে অন্য কিছু দিতে পারো, তাহলে ডিটেকশন অ্যান্টিবডিতে ফ্লুorescent ডাই দিতে পারো, কারণ ফ্লুorescent ডাই দিলে তখন আবার কি যে ওই যে সেটা আবার অবজার্ভ করার জন্য ওই ফ্লুorescent মাইক্রোস্কোপ লাগবে। ফ্লুorescent লাইট তো আমরা হচ্ছে আমাদের নেকেড আইতে দেখতে পারি না। বুঝছো এই জিনিসটা?
Any confusion? সাইটোটক্সিক এবং সাইটোল্যাকটিক রিঅ্যাকশন কিন্তু ইনফেকশনের কারণেও হতে পারে। তো এইখানে যে এক্সাম্পল দেওয়া আছে যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া পারপুরা, তারপর হচ্ছে নিওনেটাল অ্যালোইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, সেইটা কি ডিজিজের ক্ষেত্রে হয়? না, এটা একটু ডিফারেন্ট। আইটিপি যেটা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া ইনফেকশনের কারণে হতে পারে আর কি, রুবেলা ইনফেকশনের কারণে। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া পারপুরাতে কি হয় একটু বেসিকটা আমার কেউ বলতে পারবো? মানে সাইন্টিফিক ওয়েতে না, নর্মাল ওয়েতে আর কি, জাস্ট বেসিকটা আর কি। মানে এইখানে এই ক্ষেত্রে কি হয় যে থ্রম্বোসাইটোপেনিয়া তো প্লেটলেটের হচ্ছে ডিস্ট্রাকশন ঘটে, ওকে। বাট তাহলে ইনফেকশন আসলে এখানে কি করতেছে? ইনফেকশন হওয়ার পর তো প্লেটলেটের ডিস্ট্রাকশন করতেছে, কেন? একে একটু এক্সপ্লেন করতে পারবা? মানে যা বুঝছো সেটাই এক্সপ্লেন করো, এক্সপ্লেনেশন ঠিক হইতে হবে এমন তো কোনো কথা নেই। স্যার এখানে ইনফেকশাস এজেন্টটা মনে হয় প্লাটিলেটের সাথে অ্যাটাচড হয়, এরপর এরপর প্লাটিলেটটা অল্টারেশন করে, যার ফলে হচ্ছে পারপুরাটা হয়। হুম, ঠিকই আছে। যেটা হচ্ছে যে রুবেলা হচ্ছে অল্টারেশন করবে হচ্ছে তোমার ইয়াতে আর কি, প্লাটিলেটটাতে এমন একটা অল্টারেশন করবে যাতে হচ্ছে অটো অ্যান্টিবডি তৈরি হয়। সো এই জিনিসটা এক্স্যাক্টলি ঠিক। প্রথমে যেটা বলছে যে রুবেলার হচ্ছে সেলের সাথে অ্যাটাচ হইতে হবে, ওকে। এটাকে মানে ঘটনা ওইটাই, বাট এটাকে আমরা এইভাবে না বলে যে এইভাবে বলা ভালো যে রুবেলা যে ইনফেকশনের ফলে আর কি চেঞ্জটা হবে আর কি। হ্যাঁ, এখন চেঞ্জ করতে গেলে এমন হতে পারে অনেক সময় ইনফেকশনের সময় না বডি থেকে বিভিন্ন কিছু সিক্রেট করতে থাকে আমাদের বডি। মানে আফটার ইনফেকশন আওয়ার body cell begins to produce many different things. It can produce cytokines, different kind of cytokines, okay. And these cytokines can also cause this thing, an alteration of the platelets. যদি আমরা মানে একদম সিম্পলি ওয়েতে বলতে চাই যে ইনফেকশন, যে মানে রুবেলা ইনফেকশন যদি হয় তাহলে রুবেলা ইনফেকশন মানে প্লেটলেটকে অল্টার করতে পারে, এবং অল্টার করার ফলে তখন আমাদের বডি হচ্ছে এই প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। আর যদি অ্যান্টিবডি শুরু করে তারপরে ব্যাপারটা সিম্পল, অ্যান্টিবডি এসে সেই অল্টার প্লেটলেটের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সাইটোটোক্সিক রিঅ্যাকশন করবে। একটু যদি মানে মানে কেয়ারফুলি অ্যাটেন্টিভলি একটু দেখো, দেখবে যে সব ঘুরে ফিরে একই জিনিস, মানে তেমন কোনো ডিফারেন্স নেই, মানে বেসিক জিনিসটা সেম। সেটা পারপুরা কেন বলে? ব্লাড অ্যাকচুয়ালি প্লাটিলেট যখন অল্টার্ড হয়ে যায় তখন হচ্ছে যে ব্লাড লিক করে,
কারণ প্ল্যাটিলেটের কাজ কি? প্ল্যাটিলেটের কাজ হচ্ছে যদি কোনো ঘটে, কি বলে না, এটা কি বলা যায় যে ইনজুরি হয়, এক্স্যাক্টলি, যদি কোনো ইনজুরি হয় তখন হচ্ছে প্লেটলেট হচ্ছে ক্লটিং। সেটাকে প্লটিং করে, রাইট? এখন প্লেটলেট নাই, সো তখন তো হবেই, মানে হিমোরেজ হবে, ব্লাড লিক করতে থাকবে। আমাদের বডিতে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে ডিস্ট্রাকশন হতেই থাকে, হ্যাঁ, ব্লাড ভেসেল ইনজুরি, ইন্টারনাল ইনজুরি হতেই থাকে কন্টিনিউয়াসলি। কিন্তু ইন্টারনাল ইনজুরি হওয়ার ফলেও কেন আমরা হচ্ছে ইন্টারনাল হিমোরেজ হয়ে, ইন্টারনাল হিমোরেজের বাংলা কি? অভ্যন্তরীণ রক্তক্ষরণ। আচ্ছা, যাই হোক, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা ইন্টারনাল হিমোরেজ হয়ে আমরা কেন মরে টরে যাই না? বিকজ প্লাটিলেস ইজ দ্যাট। এই জন্য ডেঙ্গু পেশেন্টের প্লাটিলেট যদি অতিরিক্ত কমে যায় তখন হচ্ছে তাকে প্লাটিলেট দেওয়া হয়। তবে মানে ওই অতিরিক্ত কমে যাওয়া মানে কি, এটা না 10,000-এর নিচে যাওয়া উচিত। আমাদের দেশে যখন প্রথমে এই ডেঙ্গু ইনফেকশনটা মানে আসা শুরু হলো, মানে অনেক বেশি লোকজন ইনফেক্টেডটা শুরু করলো, আমি গত বছরের কথা বলতেছি না, তার আগে আর কি, তখন হচ্ছে ওই প্লেটলেট দেওয়া একটা কমন ব্যাপার হয়েছিল, মানে 30,000-30,000-এর নিচে নামলে প্লেটলেট দিত আর কি। বাট এখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, বারবার প্লাটলেট দেওয়া তো ঠিক না। প্লাটলেটের বয়স হচ্ছে 3 দিন। প্লাটলেট লাভটা কি? ডেঙ্গু থেকে এফেক্টেড হইলে যে প্লাটলেট দেয়, এটা কিন্তু একটা প্রবলেম আছে। সব ব্লাড সেলের লাইফ স্প্যান একরকম নয়। রেড ব্লাড সেল 120 days বাঁচে, তার মানে এই না যে প্লাটলেট বাঁচে। প্লাটলেট বাঁচে 3 দিনের মতো মনে হয় যেন। ওকে, সো প্লাটলেট দিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। আর বারবার প্ল্যাটলেট দেওয়ার একটা সমস্যা কি, ধরো তুমি বারবার যদি প্ল্যাটলেট দাও, এখন বডি যদি আবার এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, তখন তো আবার প্রবলেম। তখন সেটা উপকারের চেয়ে অপকার বেশি করবে। তো প্ল্যাটলেট হচ্ছে তখনই যায় যাদের ক্ষেত্রে হচ্ছে, মানে ধরো প্ল্যাটলেট প্রচন্ড মানে খুবই কমে গেছে, 10,000-এর নিচে নেমে গেছে এবং ইন্টারনাল মানে হিমোরেজ দেখা যাচ্ছে। ইন্টারনাল হিমোরেজ হচ্ছে কিনা সেটা ডিটেকশন করার টেস্ট আছে। কি টেস্ট সেটা আমি জানি না, বাট সেটা ডিটেকশন করার টেস্ট আছে আর কি। ডক্টর যদি টেস্ট করে দেখে যে না ইন্টারনাল হিমোরেজ হচ্ছে, তখন হচ্ছে প্লাটলেট দেওয়া হয়, মানে সাজেশন করে, যে ডক্টর সাজেস্ট করে যে প্লাটলেট দেওয়া হোক। এই কারো আরো কোনো কনফিউশন নেই? স্যার, স্যার নিউনেটাল লিউকোপিনিয়ার মধ্যে একটা লাইন ছিল যে দ্য নিউট্রোফিল অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন্স আর প্লিওমরফিক, তো এটার সাথে সম্পর্কটা কি থাকে? কোথায় ছিল ধরো এখানে, এই যে এই স্লাইডে? স্যার হ্যাঁ, না, স্যাটেলাইটিক রিয়াকশন টু লিউকোসাইটস। ও লিউকোসাইটস না, লিউকোসাইটস ধরো আগে। স্লাইড নাম্বারটা একটু বলতে পারবা? স্লাইড আচ্ছা, এটা হ্যাপটেনের পরে না, নাকি স্যার, হ্যাপটেনের আগে? স্যার হ্যাপটেনের পর, হ্যাপটেনের পরে। স্যার এটা 56। 56, 2 minutes. The neutrophil associated antigens are pleomorphic. যা প্লিওমরফিক হচ্ছে যাদের হচ্ছে কোনো এক্সাক্ট শেপ থাকে না, তার হচ্ছে শেপটা চেঞ্জ করতে পারে।
মানে এদের শেপটা চেঞ্জ হতে পারে আর কি, প্লিওমরফিক অ্যান্টিজেন। তখন কি এটা চিনতে পারবে না এমন কিছু, বডি তখন অ্যান্টিবডি এটাকে তখন ফরেন কিছু হিসেবে তখন নেওয়া করবে। আচ্ছা, মানে বডি আসলে ওই ফরেন হিসেবে কনসিডার করবে কি করবে না, এটা একটা ডিফারেন্ট ইস্যু। যেটা হচ্ছে যে কারণ প্লিওমরফিক জিনিসটাতে আমাদের বডিতে আরো আছে আর কি, হ্যাঁ। ওকে, মানে তারা হচ্ছে ওই অ্যান্টিজেন গুলো হচ্ছে প্লিওমরফিক টাইপের। ওকে, ওকে স্যার। মানে প্লিওমরফিক প্লিওমরফিক মানে হচ্ছে তাদের শেপটা চেঞ্জ হতে পারে আর কি, মানে শেপ একদম ডিফাইন না। মানে দেখা গেছে যে যেই এই অ্যান্টিজেন গুলো তারা হচ্ছে প্লিওমরফিক অ্যান্টিজেন। এখন পর্যন্ত 8টা আইডেন্টিফাই করা হয়েছে, তার মানে আরো থাকতে পারে, ডেফিনেটলি আরো আছে আর কি। এই যে সত্যি করে বলো তো, সবাই কি সবগুলো দেখছো? তোমাদের সবকিছু কিন্তু এরকম ঝাড়া মুখস্থ করার দরকার নেই, কারণ এই এত কিছু তো মানে মুখস্থ করা সম্ভব না। মানে আমি চাই যে অ্যাটলিস্ট বেসিকটা যাতে একটু মাথায় থাকে আর কি আমাদের, ওইটা ইম্পর্টেন্ট। মানে মেকানিজমটা কি সেটা আমাদের বোঝা দরকার আছে। এখন ধরো কেউ হঠাৎ করে যদি জিজ্ঞেস করে যে এই সাইটোইলেকট্রিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ঘটে, এটা মনে না থাকার দোষের কিছু না, মনে না থাকাটাই স্বাভাবিক। বাট এই সাইটোইলেকট্রিক রিঅ্যাকশনের যে বেসিকটা, এই জিনিসটা আমাদের মাথায় ক্লিয়ার কাট থাকতে হবে, যে অ্যান্টিজেন এসে অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সেলটার সেন্সিটাইজেশন ঘটবে, এই প্রসেসটা কিন্তু সেন্সিটাইজেশন ঘটে। এই সেন্সিটাইজেশন ঘটার পরে তখন কি, এই আইদার এডিসিসি অথবা ম্যাক ফরমেশন, মানে আইদার হচ্ছে এফসি এগ্রিগেশন ঘটবে অথবা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন ঘটবে। ঠিক আছে, তারপর যেটাই ঘটুক না কেন, মানে এই ম্যাক ফরমেশন মানে কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়, ম্যাক ফরমেশন হতে পারে, হওয়ার পরে হচ্ছে কি সেটা হচ্ছে ওই লাইসিস হয়ে যেতে পারে, অথবা হচ্ছে এফসি এগ্রিগেশন হতে পারে। ঠিক আছে, হয়ে হচ্ছে ফ্যাগোসাইটিক সেল এসে সেটাকে ইনকালস করে ফেলতে পারে। এই প্রথম প্রথম পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, পরের পার্টটা তো সিম্পল, আইদার এডিসিসি অথবা এডিসিসি অথবা ম্যাক ফরমেশন। প্রথম পার্টটা এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এসে যে সেন্সিটাইজেশনটা ঘটতেছে, যে কোন ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবডিটা আসলে মানে কিভাবে আসতেছে, বেসিকটা বোঝা দরকার। মানে কোন ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিজেনটা কিভাবে আসতেছে সেটাও আমরা অনেক সময় ভুলে যেতে পারি, ভুলে যাওয়া দোষের কিছু না। কিন্তু এই এই দুই লাইনের এই এক লাইনের যে বেসিক, এইটা একটু মাথায় রাখার দরকার আছে। ওকে, যে অ্যান্টিজেনটা কে, অ্যান্টিবডিটা কে, কেউ কি অ্যান্টিজেনটা তৈরি হতে হেল্প করতেছে কিনা, অ্যান্টিবডিটা কার এগেইনস্টে ইনডিউস হচ্ছে। ওকে, ধরো নর্মাল যে হিমোলাইসিস গুলো, নর্মাল হিমোলাইটিক রিঅ্যাকশন, ধরো ফর এক্সাম্পল হচ্ছে কি বলেছে এটা না তো কই গেল, ধরো হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন কিন্তু ব্লাড সেলেরই একটা পার্ট। অ্যান্টিজেনটা অন্য কেউ নেই, এই অ্যান্টিজেনটা হচ্ছে ব্লাড সেলেরই কিন্তু একটা পার্ট। আবার ধরো ড্রাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কই গেল, আচ্ছা যাই হোক, ড্রাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যান্টিজেনটা কিন্তু ব্লাড সেলের কোনো পার্ট না। মানে ড্রাগটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, বাট সে কিন্তু ড্রাগ সেলের পার্ট না আর কি। সে গিয়ে ব্লাড সেলের সাথে বাইন্ড করে বা অ্যাবজর্পশন হয়, তার ফলে হচ্ছে অ্যান্টিবডি ইন্ডাকশন হয় ড্রাগটার এগেইনস্টে। ওকে, আচ্ছা কে কি মানে কি বলতে চাচ্ছি বুঝছো তো? হ্যাঁ স্যার।